টিভি ইতিকথা। টিভি ইতিকথা আইএসএল নিয়ে একটা ছোট্ট একটা আলোচনা। আজকে সকালে একটা টেলিভিশনে বা টিভি টেলিকাস্ট বা অনলাইন স্ট্রিমিং নিয়ে একটা একটা অডিও দিয়েছিলাম। তো তারপরে আজকে গোটা দিনে বেশ আশাব্যঞ্জক কিছু ঘটনা ঘটলো। আমরা দেখলাম এআইএফএফ এর তরফ থেকে একটা নোটিশ চলে এসছে। মোটামুটি বোঝা যাচ্ছে আইএসএলটা হবে। এখন কে কে থাকবে কে কে থাকবে না আমরা জানি না। ইস্টবেঙ্গল অবশ্যই থাকছে। কেভিন সিবিলে এগুলো বিভিন্ন সংবাদ মাধ্যম আপনারা দেখে নেবেন, আমি কোনো সংবাদ মাধ্যম নই। প্যারালাল স্পোর্টস থেকে দেখে নেবেন, আমি শেয়ার করেছি চ্যাট ফোরামে। কেভিন সিভিলে চলে আসছে, আর মিগুয়েল চলে আসছে, অস্কার তো চলে এসছে। সোমবার থেকে অনুশীলন শুরু হয়ে যাচ্ছে। আইএসএল মোটামুটি হচ্ছে। তো সুব্রত দত্ত বেশ হঠাৎ করে দেখলাম বেশ গরম ঠরম নিয়ে নিল আইএসএল ক্লাবদের বিরুদ্ধে। বলল ফিফা কিন্তু ওরা ভালোভাবে নেবে না, এই যে এত আইএসএল ক্লাবরা নাক গলাচ্ছে, ফিফা ভালোভাবে নেবে না। এতদিনে একটু মুখের জিপটা খুলে এরা কথাবার্তা বলছে। এ যদিও এক্স এআইএফএফ, তবুও সবাই মুখে কুলু পেটে রেখেছিল। খুব ভালো কথা। টেলিভিশন নিয়ে এক সতীর্থ ইস্টবেঙ্গল ফ্যান বলল যে আহ, পয়সা দিয়ে টিভিতে দেখানোর দরকার নেই, যারা পয়সা দেবে সেখানেই যাদের দেখানো হয়। হ্যাঁ, আমি এই কথাটাই আগের অডিওতে বলেছিলাম যে অনেক গাল ভরা পয়সা দিয়ে এইচডি টিভিতে দেখাবো। আচ্ছা, একটা জিনিস আমি একটু মনে করিয়ে দিই। এখন হয় কি না জানি না, এখনও নিশ্চয়ই হয়, মাঝে মধ্যে দেখতে পাই তো অনলাইনে। একটা সময় কলকাতায় খুব হিড়িক উঠেছিল বিভিন্ন যখন এই আপনার আহ, অনেক বেসরকারি চ্যানেল যখন শুরু হলো, টিভি চ্যানেল, কেবল চ্যানেল এগুলো। তো তখন অনেক চ্যানেল এরকম ছিল যেখানে মানুষ পয়সা দিয়ে গান গাইতো। সকালবেলা শুরু হয়ে গেল, চ্যানেলগুলোর নাম ভুলে যাচ্ছি, কিছু কিছু চ্যানেল বন্ধ হয়ে গেছে। ওই চিট ফান্ডের পয়সায় কিছু কিছু চ্যানেল চলতো, মানে চিট ফান্ডের কোম্পানিগুলো, সেটা অন্য একটা তো খেল। তারা কেউ কেউ কিছু টিভি চ্যানেল খুলে রাখতো। তো সেরকম বেশ কিছু, একটা যেমন ছিল আকাশ, এরকম একটা চ্যানেল ছিল। সকালবেলা খুললেই একের পর এক গান গেয়ে যাচ্ছে, একটা অর্কেস্ট্রা ভাড়া রেখে দিত, একটা সিনথেসাইজার, একটা তবলিয়া, একটা গিটারিস্ট, আর একের পর এক গান গেয়ে যেত। এরা সমস্ত সবাই পয়সা দিয়ে গানটা গাইছে। আর ভাববে না শুধু এইসব বাংলা টিভি চ্যানেলে হয়, এটা গোটা বিশ্বে হয়। আমাদের এখানে যেমন দুর্গা পুজোর সময় যে প্রবাসে দুর্গা পুজো হয় এখানে, ওখানে কিছু সন্ধ্যাবেলা রোজ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তো সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা অংশ থাকে, কোন অংশ সেটা কেউ বোঝে না, কেন ওটা মিলেমিশে হয়ে যায়, একটা মিলিজুলি ব্যাপার হয়ে যায়। বেশ একের পর এক নৃত্য বা নাচ হয়ে যায়, গ্রুপ ড্যান্স হয়ে যায়। কারা পরিবেশন করে? বেশিরভাগ এইগুলো হচ্ছে বিভিন্ন নাচের স্কুল। সে নাচের স্কুলে নেচে ঠেচে ধুমধাম নেচে চলে যায়। বেশিরভাগই দক্ষিণী মানে দক্ষিণ ভারতীয়দের পরিচালিত বিভিন্ন নাচের স্কুল, ফ্যাট 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 করে নেচে চলে যায়। এখন মজার কথা হলো, এরা পয়সা দিয়ে নাচে, মানে যে দুর্গাপুজোর কমিটি, তাদেরকে এরা পয়সা দেয়, তার বিনিময়ে এরা নাচে। এরা ভাবলেন পয়সা কেন দিচ্ছে, এখানেও পয়সার খেল আছে। এই যে এরা নাচের স্কুলটা চালায় প্রবাসে, এটা আমার ধারণা বিভিন্ন দেশেই হয়, শুধু আমি যে দেশে রয়েছি শুধু সেখানে নয়, বিভিন্ন দেশেই একই হয়, একই পয়সার খেল বা ইকোনমিক্স বা ডিনামিক্স বলতে পারেন। এরা যখন ছাত্রদের ভর্তি নেয়, ছাত্র বা ছাত্রী, ছেলেরাও নাচে, ছাত্রছাত্রী ভর্তি নেয়, তখন এদের বলে যে এখানে নাচ শিখলে কিন্তু ওই আমাদের যে দুর্গা পুজোয় বা দিওয়ালি ফেস্টিভ্যালে একটা নাচের ব্যবস্থা করে দেবো, মানে অ্যাপিয়ারেন্স, বা আমার খুশি। তো ভর্তি হয়ে গেল, এবার নাচের অ্যাপিয়ারেন্সের জন্য পয়সা দিল, দিয়ে সেখানে নাচলো। মানে বেসিক্যালি আপনি আপনার সন্তানকে পয়সা দিয়ে নাচাচ্ছেন, মানে ডাইরেক্ট আপনি দিচ্ছেন না, আপনি নাচের স্কুলকে টাকাটা দিচ্ছেন, নাচের স্কুল টাকাটা দিচ্ছে দুর্গাপুজো কমিটিকে। তো এইভাবে আপনি প্রক্ষান্তরে আপনি আপনার সন্তানকে, মানে যে অক্ষম, যারা তো যোগ্যতা নেই, তাকে নাচিয়ে দিচ্ছেন। একই জিনিস ওরকম হচ্ছে না, মানে যে গানটা শেখেনি, লোকে একটা সময় দূরদর্শনে অনেক অডিশন দিয়ে দিয়ে, সুমন চট্টোপাধ্যায়, শুনবেন এগুলো ইন্টারভিউ, অনেক অডিশন দিয়ে দিয়ে মানে সুযোগ পেত, বা সুযোগ পেলে তার বিনিময়ে একটা অর্থ পেত তারা, অল্প হলেও পেত।
আর এখানে আপনি নিজের পকেট থেকে অর্থটা দিচ্ছেন। তো তেমনই আইএসএলে এতদিন এরকম চলছিল। সেটা অবশ্য সে এখানে আবার অদ্ভুত খেল, মানে চালাচ্ছিল এফএসডিএল, যে কোম্পানিকে দিচ্ছিল সেইটাও নিজের কোম্পানি। একটা অদ্ভুত একটা অঙ্ক এখানে চলছিল। তো মোদ্দা কথা হলো, এখানে এত ছুতমাক করলে চলবে না যে বড় কোনো চ্যানেলে দেখাতে হবে। আপনার দেশ কোথায় দাঁড়িয়ে আছে বলুন তো? ভারতবর্ষ ফুটবলে অনেক পিছিয়ে আছে, বাংলাদেশের কাছে হেরে যায়। তো আপনাকে একটু বাস্তবের মাটিতে দাঁড়াতে হবে, একটু সততার সাথে আন্তরিকতার সাথে কাজকর্ম করতে হবে। অল্প টাকা হলেও যে আপনাকে টাকা দেবে সেখানে খেলাটা দেখাতে হবে, যেটা আমি আমার আগের অডিওতে বলেছি, বিস্তারে বলেছি। সে যেই হোক, আপনার বিভিন্ন দেখবেন, আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরুন ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, এই ম্যাচ কারা দেখতে চায়? কলকাতার লোক দেখতে চায়। আমি তো মোহনবাগানের ম্যাচ দেখি না, একটা ম্যাচই দেখি মোহনবাগান, যেটা ইস্টবেঙ্গলের সঙ্গে খেলছে, সেই ম্যাচটা দেখি। বা মোহনবাগানের অনেক বেশিরভাগ সমর্থক আশা করি ইস্টবেঙ্গলের ম্যাচটাও দেখে না। তো যাক গিয়ে, এই ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, এই তিনটে বাংলার ক্লাব, তো এদের খেলা দেখাতে আগ্রহী হবে নিশ্চয়ই। কেউ না কেউ থাকবে বাংলা কোনো খবরের চ্যানেল। এখন সামনে ইলেকশন আছে, কিছু কিছু চ্যানেলের বাজেট বেরিয়ে যায় যে না এখন কী হবে এই বছর ইলেকশানে। গত 5 বছর আগে কিছু চ্যানেল খুলে গেছিলো এই সময়, বাংলা নির্বাচনের সময়। তো এই বছর সেরকম বাজেট কেউ নাও পেতে পারে, বাড়তি বাজেট কোনো বাংলা চ্যানেল। কিন্তু যাক, আমি এইসব ঘাপলা ব্যাপারে যাচ্ছি না, মানে সততার ব্যাপারে বলছি, কিছু কিছু চ্যানেল রাজি হতেও পারে। অল্প টাকা, কিন্তু উল্টো দিকে যাতে না হয়, মানে আপনার পকেট থেকে যেন না দিতে হয়। তো এইভাবে দেখাক। আর যাদের খেলা দেখানোর জন্য কেউ আগ্রহী নয়, যেমন পাঞ্জাব, কেউ রাজি হবে না, সেক্ষেত্রে আপনি ওটা ইউটিউবে আপলোড করে দিন ম্যাচটা, সেখানে আপনি ফ্রি দেখাবেন বা আপনি পেপার ভিউ করতে পারেন। অত এরকম করতে পারেন যে এইচডিটা, যে লো কোয়ালিটি আপনি ফ্রি রাখলেন, এইচডি কোয়ালিটিটা আপনি পেপার ভিউ করলেন, মানে পেপার ম্যাচ করলেন, এরকম করতেই পারেন। বা পুরো হয়তো পাঞ্জাবের একটা ডিল করে দিলেন যে পাঞ্জাবের যত ম্যাচ আছে সেগুলো একটা সার্টেন অ্যামাউন্ট, সেটা নমিনাল অ্যামাউন্ট করতে হয়। মানে দেখেছি না, নেপালের এই টুর্নামেন্টের সময় সাফের 5 ইউরো করেছিল, 5 ইউরো মানে প্রায় ভারতীয় মুদ্রায় 500 টাকা। তো সেটা যথেষ্ট, মানে দেখুন যারা বিদেশে আছে, 5 ইউরো, আমি যেখানে থাকি একটা স্যান্ডউইচও হবে না, একটা পদের স্যান্ডউইচ আপনি পাবেন না, একটা ছোট্ট একদম খুব ছোটো ভেজ স্যান্ডউইচ পাবেন, একটা চিকেন বা টিউনা স্যান্ডউইচও পাবেন না 5 ইউরোতে। তো আমার কাছে কোনো ব্যাপার না, কিন্তু আমি নিয়ে তো আর ভারতীয় ফুটবল নয়, মানে আমাকে তো দেখতে হবে আমার পপুলেশনটা কীরকম। এরকম কতিপয় কিছু বিদেশে থাকা ইস্টবেঙ্গল সমর্থকের কথা ভেবে তো আপনাকে প্রাইসিংটা ঠিক করলে চলবে না, আপনাকে ভেবে নিতে হবে আপনার কীরকম আপনার লার্জার ফ্যান বেস, সেই অনুপাতে করতে হবে। মাসের কথা না ভাবলে একদম মাসই হয়ে যাবে আপনার জীবনটা। এই আজকে দেখলাম হোম বাউন্ড বলে সিনেমাটা, খুব ভালো, তাহলে দেখে নেবেন, বোধহয় অস্কারের জন্য গেছে বোধহয়। সেটা দেখলে বুঝবেন এই কোভিডের একটু আগের ঘটনা, গুজরাট, ইউপি, বিহারের কী অবস্থা। খুব সুন্দর সিনেমাটা, সিনেমা হিসেবে খুব ভালো, কিন্তু দেখতে পারবেন মানে কতটা ডিসপ্যারিটি আছে। মানে দেখে মনে হচ্ছিল যেন কোনো প্রস্তর যুগের কোনো ভারতবর্ষকে দেখছি। তো মাসের কথা আপনাকে ভাবতে হবে। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান ম্যাচের জন্য হয়তো এরকম পেয়ে যাবেন, মানে বেশ কিছু লোকাল চ্যানেল পেয়ে যাবেন যারা এগিয়ে আসবে, এআইএফএফকে টাকা দেবে। সেই টাকাটা এবার আপনাকে কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে হবে। এটা এআইএফএফের কাছেই থাকুক, এটা ডিস্ট্রিবিউট করার দরকার নেই। যে বললাম না, যে দেশটা তৃতীয় বিশ্ব, তাকে যদি এগোতে হয় জীবনে, আপনি ওই পিওর ক্যাপিটালিজম দিয়ে এগোতে পারবেন না, তাহলে ওই হোম বাউন্ডের মতন অবস্থা হবে। আপনাকে একটা হাইব্রিড মডেল লাগবে, যেখানে কিছুটা সোশ্যালিজম লাগবে, কিছুটা কমিউনিজম লাগবে, কিছুটা ক্যাপিটালিজম। যেই ভাবে কিন্তু সুভাষচন্দ্রও বলেছিল, সে তার লেখাতে লিখেও গেছে, ভারতের প্রয়োজন যেই মডেল, সেটা কখনোই রাশিয়ার মডেল হতে পারে না বা আমেরিকান মডেল হতে পারে না। তো যাকে টুর্নামেন্টটা হচ্ছে, সোমবার থেকে ইস্টবেঙ্গল অনুশীলন ফের শুরু করছে। আমরা দেখতে পাচ্ছি আবার লোকের মুখে এখন এআইএফএফেরই তো লিগ, ফেডারেশনের লিগ, ফেডারেশন করবে, এক্সট্রা টাইম বলছে। এখন সবাই মনে হচ্ছে
আর কোনো দ্বিধা নেই, সবাই এক বাক্যে বলছে, কায় মনোবাক্য। ফেডারেশন লিগ ফেডারেশনই তো করবে, এআইএফএফএ লিগ এআইএফএফই তো করবে। সুব্রত দত্ত বুকে বল পেয়ে গেছে, দু চার কথা শুনিয়ে দিচ্ছে। তো আশা করি যেগুলো বলেছিলাম সেগুলো মাথায় রইল আপনাদের, কেননা জানি না এখনও লোকে স্বীকার করবে কি না। শুধু এতটুকুই এখন লোকে বলছে ফেডারেশন লিগ ফেডারেশনই তো করবে। আসলে ভালো থাকবেন, আর দেখা যাক এই টিভির ব্যাপারটা একটুখানি ঠিকঠাকভাবে করতে হবে। আপনি যদি জীবনে পিছিয়ে থাকেন, আপনাকে লাফালাফি করলে তো চলবে না। আপনি স্মার্ট সিটি করতে চান, আগে তো বেসিক্স আপনাকে ঠিক করতে হবে। বস্তি দূর করতে হবে, পানীয় জল, ফুড, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এইগুলো না করে কিছু স্মার্টনেস করা মানে আপনি হচ্ছে কতিপয় কিছু এলিট শ্রেণীর ব্যক্তির জন্য একটা স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার দিলেন, বাকি আপনার 98% মায়ের ভোগে। এইভাবে কিন্তু কোনো শহর এগোতে পারে না, কোনো রাজ্য, কোনো দেশ এগোতে পারে না। সবাই ভালো থাকবেন, আশা করি আইএসএলটা এবার ঠিক পথেই এগোবে। আর এফএসডির জন্য তো কান্নাকাটি করে লাভ নেই, কারণ এফএসডি নিজেও জানে কেন সেই নাটকটা করলো। সেই কারণটা বলেছি, যাতে লোকে ভুল না বোঝে যে এফএসডিএল ভুল বোঝে, মানে লোকে যাতে সত্যিটা রাদার না বোঝে যে এফএসডিএল ভারতের সর্বনাশ করে দিয়ে চলে গেছে, অথই জলে ফেলে দিয়ে চলে গেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে। এই সত্যিটা যাতে লোকে না বুঝতে পারে, এটাই একমাত্র কারণ হতে পারে। আর তো মাথায় কিছু আসছে না যে কী কারণ হতে পারে এই এত যে ফালতু নাটকটা করলো। সবাই ভালো থাকবেন।